বন্দে ভারতে বন্ধুদের সঙ্গে প্রথম সফরেই পৌঁছে গেলাম উড়িষ্যার ডুবলাগড়ি। সমুদ্রের কোলে আমাদের এক নীরব আস্থানা, লাক্সারিয়াস হোটেল, দুর্দান্ত খাওয়া দাওয়া, পাইনের জঙ্গল, সঙ্গে লাল কাঁকড়ার মেলা, ঝিনুকের শাড়ি আর সমুদ্রের আছড়ে পড়া ঢেউ, সব কিছুটাই তুলে ধরেছি আজকের আমার এই ছোট্ট ব্লগটায়। চলো তাহলে আজকের এই জার্নি ব্লগটা শুরু করা যাক। আজকে শনিবার, ভোর এখন ঠিক 5টা বাজে। চোখে এখনো ঘুম জড়িয়ে বাইরে কনকনে ঠান্ডার মধ্যে পাবলিক বাসে উঠে এই মুহূর্তে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে প্রচুর মানুষের ভিড় আর কোলাহলের মধ্যে আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের বন্ধুদের জন্য। সকাল 6টায় আমাদের ট্রেন, কিন্তু তারা এখনো এসে পৌঁছায়নি। মনের মধ্যে একটু চিন্তা নিয়েই তাকিয়ে রইলাম ট্রেন ইনফরমেশন ডিসপ্লে বোর্ডের দিকে। আর কিছু মুহূর্ত অপেক্ষার পরেই বন্ধুদের এবং বন্দে ভারতের দর্শন একসাথে ঘটল। আর বেশি না দেরি করে আমাদের লাগেজগুলো আমরা আমাদের হাতে করে নিয়ে বন্দে ভারতের দিকে এগিয়ে গেলাম। এই প্রথমবার আমরা বন্দে ভারতে করে বেড়াতে যাচ্ছি। ট্রেনে পা রাখা মাত্রই মনটা আনন্দে খুশিতে ভরে উঠল। ঝকঝকে আধুনিক এই ট্রেনটা সত্যিই লাক্সারিয়াস। চারপাশে এতটাই পরিষ্কার আর পরিচ্ছন্ন, দেখলেই চোখটা জুড়িয়ে যায়। ট্রেনটার প্রতিটা সিট সত্যিই পরিপাটি আর আরামদায়ক। এই মুহূর্তে সবাই নিজের নিজের সিটে এসে বসলো। আমিও আমার সিটটা খুঁজে নিয়ে বসে পড়লাম। আমার সিটটা ছিল উইন্ডো সিট। কিছু মুহূর্তের মধ্যেই ট্রেনটা চলতে শুরু করলো। সূর্যের প্রথম আলোর হালকা সোনালি রং আকাশে ছড়িয়ে পড়ছিল। এই সকালটা ছিল সত্যিই ভীষণ মায়াবী। কিছু মুহূর্তের মধ্যেই ট্রেনের স্টাফ আমাদের গরম চা, বিস্কিট আর জল দিয়ে গেল। বিদেশ থেকে ফেরার পর এই প্রথম বন্ধুদের সঙ্গে দেখা। এতদিন ধরে মনের ভিতরে জমে থাকা কত কথা আর এক রাস আনন্দ, এই যাত্রা পথেই আমরা সবাই একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম। কিছু মুহূর্তের জন্য এটা মনে হয়েছিল আমার, এই সময়টা যদি সত্যিই থেমে যেতে পারত। হাতে গরম চা, পাশে বসে বন্ধু, এই সময়টা এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। একের পর এক ছোট ছোট ঘর, বাড়ি, গাছপালা, কাশফুল, নদী আর মাঠ পেরিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে। জানলার বাইরেই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক এই গানটির কথা বারবার মনে পড়ছিল আমার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর কিছু মুহূর্তের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট চলে এলো। আজকের ব্রেকফাস্টে ছিল এগ ভুজি, আলু চিপস, সঙ্গে কিছু বয়েলড মাটার আর গাজর, সঙ্গে একটা কেক ছিল, জ্যাম, বাটার, সল্ট আর পিপার তো ছিলই। ও হ্যাঁ, সঙ্গে দুটো ব্রেডও দিয়েছিল। গল্পে আড্ডায় কিভাবে 3টে ঘন্টা আমাদের কেটে গেল বুঝতেই পারলাম না। ঠিক সকাল 9টার মধ্যে আমাদের ট্রেনটা বালাসোর স্টেশনে এসে পৌঁছালো। ট্রেন থেকে নেমে ট্রেনকে বাই বলে রেলওয়ে ফুটব্রিজ পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম এবং বালাসোর স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনসংখ্যা খুব একটা বেশি না থাকার কারণে পরিবেশটাও কোলাহলমুক্ত ছিল। এই মুহূর্তে আমাদের গন্তব্য ওশান ব্রিজ রিট্রিট, ডুবলাগড়ি। এই রিসর্টটা থেকেই আমাদের জন্য কার প্রোভাইড করা হয়েছে রিসর্টে যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিটের অপেক্ষার পরেই দেখলাম কার চলে এলো। আর এই মুহূর্তে আমরা কারে বসে রওনা দিলাম আমাদের গন্তব্যে।
এই মুহূর্তে সামনের সিটে বসে আছে ড্রাইভার দাদার সঙ্গে ছোট্ট সোনাগিনি, পিছনের সিটে বসে আছে বৈশাখীদি, সপ্তকদা আর আমার বর, আর আমার সঙ্গে বসে আছে আমার 2 মেয়ে। কারটার সামনেই ছুটে চলেছে আরও একটা কার, যেই কারটার মধ্যে বসে আছে আমাদের বাকি বন্ধু বান্ধবেরা। কারটা চলার সঙ্গে সঙ্গে ঠান্ডা ফুরফুরে হাওয়া কারের ভিতরে প্রবেশ করতে লাগলো। সেই ঠান্ডা মিষ্টি হাওয়ায় আমারও ভীষণ ঘুম পেয়ে গেল, কারণ অনেকটা ভোরবেলায় উঠেছি। ভাবলাম একটু ঘুমিয়েই নি, যাতে রিসর্টে পৌঁছানোর পরে আমার শরীর আর মনে কোনো রকম ক্লান্তি গ্রাস না করে বসে। আমাদের কারটা ছুটেই চলেছে নিজের মতো করে। হঠাৎ করে ঘুম ভেঙে যেতে চোখের সামনে দেখলাম এরকমই চারিদিকে সবুজ মাঠ আর বড় বড় গাছ। আমার একবার মনে হচ্ছিল এখানকার মানুষ কতটাই না সৌভাগ্যবান, তাই না, যে তারা এই জায়গাটায় বসবাস করার মতো সুযোগটা পেয়েছে। হয়তো এদের মনের মধ্যে না আছে কোনো চিন্তা আর না আছে কোনো কম্পিটিশন। প্রকৃতির কোলে এরা খুঁজে পেয়েছে শুধুই মাত্র শান্তি। 2 পাশারই সবুজ গাছ, মাঝখান দিয়ে চলেছে সরু রাস্তা। এই রাস্তাটা দিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে চোখে পড়ছে কিছু বাড়ি ঘর আর অসংখ্য নারকেল গাছ। কেন জানি না এই জায়গাটা যে আমার এতটাই সুন্দর লেগেছে। এই জায়গাটা আমি ভেবেছিলাম অনেকটা স্কিপ করে দেব, কারণ তোমাদের দেখতে সুবিধা হবে, কিন্তু আমি পারছি না। আমি চাইছি এই জায়গাটা সারা জীবন আমি ক্যামেরা বন্দি করে রাখি। এই শান্ত পরিবেশ, এত প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনটা সত্যি আবেগে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই তোমরা অনেকেই আছো যারা মেইন পার্টটা দেখতে চাও, তারা প্লিজ স্কিপ করে একটু এগিয়ে যেও। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই পারছি না এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখাতে, যারা আমার মতোই প্রকৃতি প্রেমী, এবং আমি নিজেও দেখতে চাইছি। তাই জন্যেই এটাকে আমি কেটে মেন পার্টটা দিতে পারছি না। আর কিছু মুহূর্তের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে, কিন্তু তার আগে যারা আমার মতোই এরকম প্রকৃতি প্রেমী, তারা অবশ্যই এই জায়গাটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এবং হ্যাঁ, সঙ্গে জায়গাটা ঘুরে এসো। এখানে তো ভেবেছিলাম শুধু নারকেল গাছই আছে, না সেটা নয়, বরং এখন আবার দেখলাম তাল গাছ, অসংখ্য তাল গাছের সারি। মাঠেতে জল জমে আছে, জলের মধ্যে ওয়াটার লিলি, হোয়াইট ওয়াটার লিলি, সঙ্গে অসংখ্য পিঙ্ক ওয়াটার লিলিও দেখেছি, কিন্তু চোখেই দর্শন করতে পেরেছি, ক্যামেরা বন্দি করতে পারিনি, এর জন্য দুঃখিত। এখন দেখছি সুপারি গাছ। এখন তো আর এই সুপারি গাছ দেখাই যায় না। সত্যি আজকের জার্নিটা আমার কাছে একেবারেই বেদনাদায়ক ছিল না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে 1 ঘন্টার পথ অতিক্রম করে আমরা ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্যে, ওশান বিচ রিট্রিট, আমাদের আজকের আস্থানা। এই মাড কটেজটা দেখেই আমরা এই রিসর্টটা বুক করেছিলাম, তাই সর্বপ্রথম চোখ গেল আমার এই মাড কটেজে। একটু অপেক্ষা করো, তোমাদের মাড কটেজের ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু সবার আগে এই সুস্বাদু ড্রিঙ্কটা পান করি। হ্যাঁ বন্ধুরা, এখানে আসার পরেই এরা সর্বপ্রথম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা দিল। খুবই সুস্বাদু এবং মিষ্টি এই ডাবের জলটা দেখে আমার মনটা সত্যিই শান্তি পেল। মারাত্মক তেষ্টা পেয়েছিল, তাই ডাবের জলটা পান করে শরীর আর মন দুটোই ঠান্ডা হলো। মাড কটেজের ভিতরে তো আমরা যাবই, কিন্তু তার আগে তোমাদের বলে দিই, মাড কটেজের সামনেই দেখতে পাচ্ছ কিচেন, সঙ্গে একই সঙ্গে এখানে গেস্টদেরও ফুড সার্ভিস প্রোভাইড করা হয়। কিচেনের পাশেই বানানো হয়েছে একটি বিল্ডিং, যেখানে রয়েছে সুইট রুম আর সুপার কিং রুম। সুপার কিং রুমের ভাড়া পড়ছে 3500 টাকা একজনের জন্য, 1 দিন থাকা এবং খাওয়া মিলিয়ে। আর সুইট রুমের ভাড়া পড়ছে 4000 প্রতি একজনের 1 দিনের জন্য। চলো
এখন তোমাদের মাঠ কটেজের ভিতরে নিয়ে যাই। মাঠ কটেজের ভিতরে প্রবেশ করার আগেই আমার চোখে পড়লো অসংখ্য গাছ, যেটা আমার চোখ আর মন দুটোই আকৃষ্ট করছিল। বাঁশের বেড়া দিয়ে ছোট্ট বারান্দাটা ঘিরে রাখা হয়েছে। এই বারান্দায় ঝোলানো হয়েছে একটা ইলেকট্রিক লণ্ঠন, সঙ্গে রাখা হয়েছে দুটি চেয়ার আর একটা টি টেবিল। ঘরে ঢুকেই সর্বপ্রথম চোখে পড়লো এই পরিষ্কার পরিচ্ছন্ন বেডটার দিকে, সঙ্গে দুটো বালিশ আর একটা ব্ল্যাঙ্কেটও দেয়া হয়েছে। একটি ছোট্ট বাচ্চা নিয়ে মা বাবা দুজনেই এই বেডটাতে শোয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে রয়েছে একটা আলমারি, সঙ্গে মিরর সেট করা আছে। ঘরে এসির ব্যবস্থা আছে, পর্যাপ্ত লাইট আছে, ইলেকট্রিক লাইটেরও এই ঘরে ব্যবস্থা আছে। সঙ্গে একটা ইলেকট্রিক ফ্যানও দেয়া হয়েছে আর ছোট্ট একটা উইন্ডো বানানো হয়েছে। বাথরুমের পাশেই একটা ছোট্ট স্পেস বানানো হয়েছে, এখানে হাত ধোয়ার জায়গা, সঙ্গে হ্যান্ড ওয়াশ আর মিররও দেয়া হয়েছে। এখন বাথরুমটা খুলে তোমাদের দেখাচ্ছি বাথরুমটা কেমন। বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মেঝে এবং দেয়ালে টাইলস লাগানো হয়েছে, গিজারেরও ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত ইলেকট্রিক লাইট, সঙ্গে ক্লথ হ্যাঙ্গিং র্যাকেরও ব্যবস্থা আছে। এতটা জার্নির পর আমরা সবাই মিলে একটু বিশ্রাম নিলাম, কিছুটা গল্প, কিছুটা আড্ডা দিয়ে সময়টা কাটালাম। কিন্তু মনের মধ্যে সবারই সমুদ্র দর্শনের উত্তেজনা কাজ করছিল, তাই আর সময় নষ্ট না করে কিছু মুহূর্তের মধ্যেই আমরা সমুদ্রের দিকে এগিয়ে চললাম। সিঁড়ি দিয়ে উঠেই দেখলাম অসংখ্য কাজু বাদামের গাছ, ঠিক যেন দুই হাত বাড়িয়ে আমাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। এইখানেই আছে সুপার ডিলাক্স রুম, প্রতি একজনের একদিনের খাওয়া আর থাকা মিলিয়ে 3000 টাকা। আছে ডিলাক্স রুম, প্রতি একজনের একদিনের থাকা আর খাওয়া মিলিয়ে 2700 টাকা। আরও একটা কথা বলে রাখা ভালো, রুমগুলোর চেক আউট টাইম কিন্তু সকাল 10টা। যারা টেন্টে থাকতে চাও তাদের জন্য কিন্তু টেন্টেরও ব্যবস্থা আছে। একজনের একদিন প্রতি খাওয়া দাওয়া মিলিয়ে 1300 টাকা, কিন্তু কমন টয়লেট ব্যবহার করতে হবে। এই জায়গাটা দিয়ে বেরিয়েই ঝাউবনের জঙ্গল পেরিয়ে পায়ে হাঁটা 2 মিনিট পথে আমরা পৌঁছে যাব সমুদ্র তীরে। দীঘার সমুদ্রকে ঘিরে অনেকবার ঝাউবন দেখেছি, যাওয়ার ইচ্ছাটাও অনেক দিনের ছিল আমার, কিন্তু কখনোই যাওয়া হয়নি। তবে আজকে এই আশাটাও আমার পূরণ হয়ে গেল। আমাদের এখানে সমুদ্রে যেতে হলে ঝাউবনের পথ অতিক্রম করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। একটু গা ছমছম তো করছিল, কিন্তু বেশ ভালো লাগছিল আমার। ফাইনালি ঝাউবনের ভিতর দিয়ে সমুদ্রের জলটা চোখে পড়লো আমার। এই দিনটার জন্য কতবার প্ল্যান হয়েছে আর প্ল্যানটা নষ্ট হয়েছে। একবার তো মনে হয়েছিল হয়তো যাওয়াই হবে না, খুব কষ্ট পেয়েছিলাম তখন আমি। সেই মুহূর্তেই মন থেকে প্রার্থনা করেছিলাম এই জায়গাটিতে যেন আমি গিয়ে উপস্থিত হতে পারি। আর আজকে আমি এই জায়গাটিতে, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার শাহরুখ খানের সেই ডায়লগটাই মনে হচ্ছিল, अगर किसी चीज़ को तुम दिल से चाहो तो पूरे कायनात तुम्हें उसे मिलाने की साजिश में लग जाती है। যাই হোক, ঝাউবন শেষ করে দেখি দুই দিকে দুই বাঁশের বেড়া বা রেলিং বানিয়ে তোলা হয়েছে, আর এইখানে এই বালিগুলোকে কেন্দ্র করে কিছু বেগুনি রঙের ফুলের গাছ বেড়ে উঠেছে। আর এই ফুল গাছই এই জায়গাটার সৌন্দর্য যেন আরো একটু বাড়িয়ে দিয়েছে। আমি এই ফুলের বা ফুল গাছটার নামটা ঠিক জানি না, তোমরা কি জানো? তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। পায়ের তলায় বালি, চোখের সামনে গর্জে ওঠা সমুদ্রের ঢেউ, কাছ থেকে দূরে বিস্তারিত ঝাউবন, জনশূন্য এই সমুদ্র তটে আমরাই কয়জন।
এ যেন এক আলাদাই জগতে আমরা পা দিলাম। বাচ্চারা তো সমুদ্রের জল দেখেই নিজেদের আর সামলাতে পারল না। ওতে স্নান করার থেকে বেশি আনন্দ ঝিনুক খুঁজে পাওয়াতে। আর আমি দেখছি লাল কাঁকড়ার শাড়ি, কি জানি রোদ পোহাতে ওপরে উঠেছে কিনা, নাকি জনশূন্য এই সমুদ্র তটে ওরা নির্ভয়ে খেলা করে বেড়াচ্ছে। এক একবার মনে হচ্ছে ওদের কাছে গিয়ে ওদের খেলায় ব্যাঘাত ঘটাচ্ছি, কিন্তু আমারও যে ওদের দেখতে বড্ড ইচ্ছা করছে। দেখলাম একটু পাশে যেতেই ওরা বালির গর্তের মধ্যে লুকিয়ে পড়ছে। তাই আর ওদের বিরক্ত করতে ওদের কাছ পর্যন্ত না গিয়ে ফোনের ক্যামেরাটাই জুম করে ওদের ক্যামেরা বন্দি করলাম। আমার বড় মেয়ে আবার ঝিনুক আর শাক খুঁজে পেয়েছে, সেটাই দেখাতে আমার কাছে এলো। নাও তোমরা খেলো তোমাদের মতো, আমি আর তোমাদের বিরক্ত করব না, আমিও একটু জলেই যাই। ঝিনুক করাতে আমারও কিন্তু বেশ মজা লাগে। তোমাকে দেখাই যাচ্ছে না, দাঁড়াও। ওকে, ফটো তুলবো, আগে ভিডিও তুলবো তারপর ফটো তুলবো। ওকে। যারা শহরের কোলাহল ছেড়ে একটি শান্ত জায়গায় নিজেকে খুঁজে পেতে চাও, তাদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ জায়গা হতে পারে। এই জায়গাটিতে যেমন জনসংখ্যা ভীষণ কম, সঙ্গে দীঘা বা পুরীর সমুদ্র তটের মতো কোনো দোকানপাটই এখানে নেই, কিন্তু যারা নতুন বিবাহিত, নতুন বিবাহ জীবনে পা রেখেছ, তাদের জন্য এই জায়গাটা একেবারে বেস্ট হানিমুন স্পট হতে পারে। আর এই ডুবলাগড়ির সমুদ্র সৈকতে তোমাদের এই সুন্দর মুহূর্তটা একটা সুখকর চিরস্মরণীয় স্মৃতি হিসেবে মনে রয়ে যাবে, এটা আমি তোমাদের গ্যারেন্টি নিয়ে বলতে পারি। এছাড়াও একইভাবে প্রেমিক প্রেমিকাদের জন্যও কিন্তু এই জায়গাটা একটা আদর্শ জায়গা হতে পারে। দেখো তো, আমার বন্ধু জেলিফিশ খুঁজে পেয়েছে, সেটা আমাকে দেখাতে এনেছে। যেটা বলছিলাম, যারা আমার মতোই একটু একান্তে নিজেদের খুঁজে পেতে চাও, একটু শান্ত জায়গা পছন্দ করো, তাদের জন্যও কিন্তু এই প্লেসটা একেবারে বেস্ট প্লেস হতে পারে। আর যারা গুরুজন মানুষ আছেন, তাদের কিন্তু এই বয়সে এসে চিৎকার, চেঁচামেচি, কোলাহল এগুলো কোনোটাই পছন্দ হয় না। তাদের জন্যও কিন্তু এই জায়গাটা একেবারে আদর্শ জায়গা বলে আমার মনে হয়েছে। তাহলে নেক্সট টাইম বাবা, মা, দাদু, ঠাকুমা, দিদা, দাদু সবার সাথে ঘোরার জন্য এই একটি জায়গা কিন্তু তোমরা তোমাদের মাথায় রাখতে পারো। এখন সময় দুপুর 2টো, আর আমরা রিসর্টে ফিরে একেবারে চলে গেলাম ফুড এরিয়াতে। প্রচন্ড খিদে পেয়েছে, আর কিছু মুহূর্ত মধ্যেই আমাদের চলে এলো লাঞ্চ থালি। আজকে যেহেতু শনিবার, আমি তাই ভেজ খাবারটাই নিয়েছিলাম। আজকের মেনুতে ছিল আলু ভাজা, ডাল, পোস্ত, শুক্তো, মাশরুমের একটা কারি, আমের চাটনি আর সালাদ। পর্যাপ্ত পরিমাণে রাইসটাও দেয়া হয়েছে। যারা ননভেজ খাবার নিতে চাইবে, তাদের জন্য একটি মাছের ঝাল থাকবে আলাদা করে। ডিমও নিতে পারো, এটা সম্পূর্ণভাবে প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড। এছাড়া যদি তোমরা আলাদাভাবে চিকেন, পমপ্লেট বা চিংড়ি মাছ নিতে চাও, তার জন্য আলাদা করে তোমাদের পে করতে হবে। দুপুরের খাওয়া শেষে এখানেই আমরা সবাই মিলে গল্প করে সময় কাটালাম। একটাই মাত্র দিন আমরা একসঙ্গে থাকবো,
তাই আলাদাভাবে রেস্ট নিয়ে সময়টাকে আর ব্যয় করতে চাই না। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে গেল বুঝতেই পারলাম না। কিচেন থেকে আমাদের জন্য চা পাঠানো হলো। চাটা এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। দুর্দান্ত চাটা ছিল ঠিকই, কিন্তু চায়ের সঙ্গে কোনো রকম টা ছিল না। টা মানে ওই বিস্কিট বা এই জাতীয় কোনো রকম জিনিস যেটা দাঁতে চেপানো যায়। এখন চাটা পান করে তোমাদের রাত্রের এই পরিবেশটা দেখাচ্ছি। অন্ধকারের মধ্যে এই ছোট্ট ছোট্ট লাইটগুলো পরিবেশটাকে বড্ড মায়াবী করে তুলেছে। এখানে প্রতিটি গাছ যেন একে অন্যের কাঁধে হাত রেখে ডান্স করে চলেছে, তাই না? কোলাহল মুক্ত এই নীরব পরিবেশে বালির ওপর সাজিয়ে রাখা হয়েছে চেয়ার টেবিল। এই চেয়ারেই হয়তো কিছু মুহূর্তে একজন প্রেমিক তার প্রেমিকার পাশে বসে হাতের ওপর হাত রেখে চোখে চোখ রেখে কত কথাই যে বলে দেবে। কিংবা একজন স্বামী স্ত্রীর প্রথম জীবনের গল্পের সঙ্গী হবে এই চেয়ার টেবিল। একসঙ্গে ঘুরতে আসা অনেকগুলো মানুষের সঙ্গী হতে পারে হয়তো, কিংবা একা ঘুরতে আসা একটি মানুষের একাকিত্বের সঙ্গী হবে। এই বিশাল বড় বড় গাছগুলোর ওপর দিয়ে উকি দিচ্ছে কৃষ্ণাভ নীল রঙের আকাশ। আর এই লাইটগুলো দেখো, পুরো জোনাকির মতো মনে হচ্ছে না? এই পরিবেশটা হয়তো ব্যাখ্যা করে বোঝানো আমার পক্ষে তোমাদেরকে সম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই সময়টা যদি থমকে যেতে পারতো, থেমে যেতে পারতো, বেশ হতো, তাই না? এখন এখানে চিকেন, পমফ্লেট, চিংড়ি, কাঁকড়া এগুলো গ্রিল করার জন্য আগুন জ্বালানো হয়েছে। এখানে বলে রাখা ভালো, সন্ধ্যার স্ন্যাক্সে তোমরা এর মধ্যে যেটা খেতে চাও তার জন্য কিন্তু তোমাদের আলাদা করে পে করতে হবে। এগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড থাকবে না। আর তোমরা সন্ধ্যার স্ন্যাক্সে যেটাই নিতে চাও না কেন, দুপুরের মধ্যে কিন্তু কিচেন ম্যানেজমেন্টে যিনি থাকবেন ওনার সঙ্গে কথা বলে অর্ডারটা দিয়ে দিও। সন্ধ্যায় অর্ডার দিলে কিন্তু আর ওরা তোমাকে ওই খাবারটা বানিয়ে দিতে পারবে না। একটু পরেই এখানে একজন সিঙ্গার গান পরিবেশন করবেন। এই মায়াবী পরিবেশ আরও মুখর হয়ে উঠবে। তার জন্যই কিছুক্ষণ অপেক্ষা। সন্ধ্যা 7টার মধ্যেই এই আয়োজন শুরু হবে। তার আগে আমরা একটু প্রপার ড্রেস আপ করে নেব। দুপুরবেলায় চিকেন পাকোড়া অর্ডার দিয়ে রাখা হয়েছিল। এই যে সবার জন্য চিকেন পাকোড়া চলে এসেছে, আর এই যে আমাদের ছোট্ট গিনি টুকটুক করে চিকেন পাকোড়া খেয়ে যাচ্ছে। আমি দেখে কিন্তু ভীষণ হাসি পেয়েছিল আমার। যাই হোক, আমি এখন রেডি হয়ে চলে এসেছি, আর সবাই রেডি হয়ে চলে এসেছে। আর সিঙ্গার এখানে গানও কিন্তু শুরু করে দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এই ক্যাম্প ফায়ারের আলোতে কিন্তু এই জায়গাটা একটু উষ্ণ হয়েছে, সঙ্গে ভীষণ রোম্যান্টিক হয়ে উঠেছে এই জায়গাটা এই মুহূর্তে। বাচ্চারাও সবাই সবার মতো করে আনন্দ করছে। এই মুহূর্তে এই পরিবেশটা যে কতটা মনোমুগ্ধকর হয়ে উঠেছে এটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। এইভাবেই নাচ গান আড্ডায় আজকে রাতটা আমাদের কাটলো। রাত্রে ডিনারে ছিল রুটি, চিকেন, ডাল, একটা ভেজিটেবল কারি আর মিষ্টি। আজ আমাদের একটা নতুন সকালের শুরু হলো। ঘরে বসে থাকতে পারলাম না আর আমি। পাইনের জঙ্গলের পথ ধরে হেঁটে চলেছি সমুদ্রের দিকে। সমুদ্র ভ্রমণে আসবো আর সূর্যোদয় দেখবো না, তাহলে যেন সমুদ্র দেখাটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়।
আর এই সূর্যোদয় দেখার টানেই ছুটে চলে এসেছি এই মুহূর্তে। সূর্য এখনো সেভাবে ওঠেনি, পাইনের জঙ্গলের ভেতরে দেখতেই পাচ্ছ গভীর অন্ধকার। তবে আবারও বলবো, এই সমুদ্রে সূর্যোদয় দেখা মানে একটা আলাদা অনুভূতি। রাত্রের মায়াবী পরিবেশ তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই কালকে, কিন্তু আজ দেখো এই সকালের মায়াবী পরিবেশ। প্রকৃতি যে কতটা সুন্দর, প্রকৃতির কাছাকাছি না পৌঁছালে ঠিকভাবে বোঝা যায় না। সত্যি কথা বলতে, কালকে যখন সমুদ্রের কাছে দুপুরবেলায় এসেছিলাম, এত ঝিনুক কিন্তু দেখতে পাইনি। ঝিনুক ছিল ঢেউয়ের সাথে ভেসে আসছিল, কিন্তু এত ঝিনুক একসাথে এই প্রথমবার এই ডুবলাগড়ি সমুদ্রের বিচেই আমি দেখতে পেয়েছি। এই প্রথমবার এত ঝিনুক একসাথে দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তাই তোমাদের জন্য এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে আনলাম। তার সাথে আরও একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, কালকে দুপুরবেলায় যত লাল কাঁকড়া এখানে দেখতে পেয়েছি, তার একটাও কিন্তু এই ভোরের মুহূর্তে দেখা গেল না। তার মানে এটা বুঝতে পারলে তো, ভোরের এই ডুবলাগড়ির সমুদ্রে এলে তোমরা দেখতে পাবে ঝিনুক, আর দুপুরে এলে দেখতে পাবে লাল কাঁকড়া। তাই ডুবলাগড়ির এই সমুদ্রে এলে সকাল আর দুপুরটা মিস করো না কিন্তু। বন্ধুরা, যাওয়া আসা মিলিয়ে 2 দিনের আমাদের এই ট্রিপটা ছিল। আমি বলবো 2 দিন না নিয়ে 3 দিন করলে এই ট্রিপটা কিন্তু খুব ভালোভাবে পূর্ণ হবে। প্রথম দিন এসে তোমরা এই সি সাইডে ঘুরতে পারো, প্রত্যেকটা মুহূর্ত সমুদ্রকে দেখে আনন্দ করে কাটাতে পারো। দ্বিতীয় দিনে ঘুরে দেখার জন্য এখানে কিন্তু অনেক দার্শনিক জায়গা আছে। তার মধ্যে অন্যতম ডুবলাগড়ির জগন্নাথ টেম্পল আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এইবারে আমাদের হাতে বড্ড কম সময় নিয়ে এসেছি, তাই জন্যেই শুধুমাত্র ডুবলাগড়ি সমুদ্রটাই আমরা ভিজিট করতে পারলাম। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা আমাদের আগেই ঘোরা হয়ে গিয়েছিল, কিন্তু জগন্নাথ মন্দিরটা এখানে এসে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু এবারে আর হলো না। নেক্সট টাইম যখন আসবো অবশ্যই জগন্নাথ মন্দিরে ঘুরে আসবই। আর এই জায়গাটা এতটাই সুন্দর জায়গা, একবার এলে কিন্তু মন ভরবে না, তাই বারবার আসতেই হবে। এখন সমুদ্র দর্শন করার পর আমরা চলে এসেছি একেবারে ব্রেকফাস্ট টেবিলে। সবার আগে চাটা পান করে নিলাম, আর তারপর এখন ব্রেকফাস্টটা খেয়ে নেব। এরপর রেডি হয়ে আমাদের আবার বেরোনোর পালা। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল 4টে লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। সঙ্গে পানীয় হিসেবে একটু লেবুর শরবত দেওয়া হয়েছিল। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। মনটা বড্ড খারাপ লাগছে এবার আমার সঙ্গে প্রত্যেকবার এরকমই হয় জানো তো। আসার সময় মনটা খুব আনন্দ লাগে, আর যাওয়ার সময় খুব কষ্ট পাই। এই যে কিছু মানুষ এখন এসে প্রবেশ করলো এখানে, আর আমরা এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সবার মন খারাপ দেখে বুঝতে পারছি, তবে এটাই তো বাস্তবতা। সবাইকে সবার কাজে ফিরতে হবে, যে যার কাজে লেগে পড়তে হবে, যাতে আবার পরের বছর একটা ছোট্ট ট্রিপ এরকমভাবে হতে পারে, যাতে আমাদের আরও একটা সুখকর স্মৃতি তৈরি হতে পারে। তার জন্যই তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময়ের প্রচেষ্টা। দিগন্তে বিস্তৃত এই ধানের ক্ষেত পেরিয়ে আমাদের গাড়িটা এখন ছুটে চলেছে শহরের দিকে। আমি আবারও আমার ক্যামেরায় এই সুজলা সুফলা প্রকৃতির দৃশ্য বন্দি করে চলেছি। জানি না, হয়তো আর কোনোদিনই দেখা হবে না আমার এদের সাথে। গ্রাম বাংলার পথ ছাড়িয়ে আমরা এখন প্রবেশ করে গেলাম শহরের পথে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। সবাইকার খেতেও পেয়েছে, তাই একটা কাছাকাছি রেস্টুরেন্ট দেখে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে পড়লো। বিদেশে থাকার দরুন এই সুস্বাদু খাবারগুলোকে আমরা বড্ড মিস করি। ওখানকার খাবারে কালার থাকলেও, গন্ধ থাকলেও তার স্বাদ থাকে না। তাই আজকে এই মুহূর্তে একেবারে সাধারণ খাবার দিয়ে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ সম্পূর্ণ করলাম। আমার ছোট মেয়ে, ও যে কোনো জায়গায় জার্নি করার সময় ও একটু ভমিটিং ফিল হয়, তো তার কারণেই ও কিছু তেমনভাবে কোথাও খেতে চায় না।
মানে ওই যেই মুহূর্তটা জার্নি হচ্ছে শুধুমাত্র সেই মুহূর্তটা। তাই ওর জন্য খাবার নেওয়া হলেও ও খাবারটা সম্পূর্ণভাবে শেষ করতে পারলো না। আমি ওকে আর সেভাবে কোনো রকম জোর করলাম না। এখন সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা একেবারে এসে উপস্থিত হলাম স্টেশনে, আমাদের সবাইকার গন্তব্য বাড়ি। কালকে ঠিক সকাল 9টার সময় স্টেশনটায় পা রেখেছিলাম, আর আজকে দুপুর 2টার সময় আবার ওই স্টেশনে। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আজকে দুপুর 3টের সময় আমাদের ট্রেন। দেখো কত মানুষ আসছে, আর আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। স্টেশনে এখনো আমাদের ট্রেনটা আসেনি। এদের দুজনের খেলা দেখছি আর হাসছি। দেখো বাচ্চারা কত ছোট্ট ছোট্ট জিনিসেই খুশি হয়, তাই না? দুজনে মিলে খেলছে আর কি খুশি হচ্ছে, আর আমি ওদেরকে ক্যামেরা বন্দি করছি। আর কিছু মুহূর্তের মধ্যেই আমাদের ট্রেনটা স্টেশনে এসে উপস্থিত হয়ে গেল। এই ট্রেনটাই সাঁতরাগাছি পর্যন্ত আজকে আমাদের সঙ্গী। ট্রেনে উঠেই জানলার ধারটা নিয়ে বসলাম। ছোটবেলা থেকে এই ট্রেনের জানলার দিকে বসতে আমার ভীষণ লোভ। আচ্ছা, তোমরা কে কে আমার মতো আছো একটু কমেন্ট করে জানিয়ে তো। বহু পথ অতিক্রম করেই আমাদের ট্রেনটা ঠিক 8:30টার সময় সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালো। আবারও সাঁতরাগাছি থেকে আরও একটা ট্রেন নিয়ে আমরা দাসনগর পর্যন্ত পৌঁছে গেলাম। এই মুহূর্তে আমাদের শরীর প্রচণ্ড ক্লান্ত, কিন্তু মনে তবু একটা ইচ্ছা যে সময়টা যদি একটু থমকে যেত, আরো একটা দিন যদি আমরা ওখানে থেকে যেতে পারতাম। কেউ কাউকেই বিদায় জানাতে পারছি না, আসলে বিদায় জানাতে চাইছি না, কিন্তু তারপরেও ওই যে আমাদের গন্তব্যে আমাদের পৌঁছাতেই হবে, তাই জন্য সবাইকে বাই বলে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সম্পূর্ণ ডুবলাগড়ি জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফিরে আসবো তোমাদের কাছে আবারও একটা নতুন জার্নি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।